হাই ডিয়ার স্টুডেন্টস, প্রিভিয়াস ক্লাসে আমরা স্টাডি করেছিলাম যে সেক্স লিঙ্কড ইনহেরিট্যান্স, তাই তো, বা সেক্স ক্রোমোজোমের যে উত্তরাধিকার বা এক্স লিঙ্কড যে ইনহেরিট্যান্স বা এক্স লিঙ্কড যে উত্তরাধিকার, তার ফলে যে এক্স ক্রোমোজোম, সেই এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত কোনো জিনের যদি অস্বাভাবিকতা দেখা যায়, যদি জিনের মধ্যে মিউটেশন দেখা যায়, তাহলে সেই জিন দ্বারা নির্ধারিত যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যেরও পরিবর্তন দেখা যায়, সেই বৈশিষ্ট্যের অস্বাভাবিকতা দেখা যায়, তার ফলে কিছু রোগ দেখা যায়। সেই যে বিষয়গুলো, অর্থাৎ সেক্স লিঙ্কড যে ইনহেরিট্যান্স, সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি। তাহলে প্রিভিয়াস ক্লাসে আমরা কি পড়েছিলাম? প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম হচ্ছে এই একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা কি ক্রোমোজোম ছিল? এক্স ক্রোমোজোম ছিল বা সেক্স ক্রোমোজোম ছিল। তো এই এক্স ক্রোমোজোমের ওপর কোনো একটা জিন, মনে করো এই জিনটা, এই একটা জিন ছিল, এই জিনটার মিউটেশনের ফলে কোনো একটা অস্বাভাবিকতা বা রোগ আমাদের হয়েছিল, এবং সেই রোগের যে ইনহেরিট্যান্স বা বংশগতি, সেটাকে আমরা বলেছিলাম সেক্স লিঙ্কড। কেন? কারণ এই জিনটা সেক্স ক্রোমোজোমের উপরেই অবস্থান করছে এবং সেই জিনটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করছে, তাহলে এটা সেক্স ক্রোমোজোমের সঙ্গে লিঙ্কড হলো বা এক্স ক্রোমোজোমের সঙ্গে লিঙ্কড হলো, তাই এটাকে আমরা বলি সেক্স লিঙ্কড। ঠিক আছে, এটা আমরা পড়েছিলাম। তাহলে কি পড়েছিলাম? যে কোনো একটা ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের জিনের পরিবর্তনের কারণে কোনো একটা রোগ বা অস্বাভাবিকতা তৈরি হয়েছিল, এটা আমরা পড়েছিলাম, তাই তো। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এই ক্রোমোজোমের উপস্থিত কোনো জিনের জন্য না, টোটাল ক্রোমোজোমের জন্যই, এই টোটাল ক্রোমোজোমের জন্যই মানুষের মধ্যে কিছু অস্বাভাবিকতা দেখা যায়। সেই অস্বাভাবিকতাগুলো আমরা পড়ব। অস্বাভাবিকতা বলতে কীরকম? ক্রোমোজোমের জন্য অস্বাভাবিকতা বলতে কীরকম, কী বোঝাচ্ছে? তার আগে জিনের জন্য বুঝে নিই। যেটা আমরা বুঝেছি প্রিভিয়াস ক্লাসে, সেটা আমি রিমাইন্ড করছি যে কি, জিনটা ডোমিনেন্ট ছিল, এরকম হয়তো এইচ ছিল, সেটা মিউটেশন হয়ে গিয়ে বা রিসেসিভ হয়ে গেছিলো, স্মল এইচ। তাহলে এই ডোমিনেন্ট থাকার জন্য একটা নির্দিষ্ট ক্যারেক্টার বহন হচ্ছিল, যেহেতু মিউটেশন হয়ে গেছে তার জন্য সেই ক্যারেক্টারটার অপোজিট হয়ে গিয়ে কি হয়, একটা রোগ সৃষ্টি করছিল। এটা ক্রোমোজোমের উপর অবস্থিত কোনো একটা নির্দিষ্ট এই জিনটার জন্য হচ্ছিল, বা এই জিনটার জন্য হচ্ছিল, এই ক্রোমোজোমের উপর অবস্থিত কোনো একটা জিনের জন্য হচ্ছিল। ঠিক আছে। আর যেটা আমি ক্রোমোজোমগত বলছি সেটা কীরকম, যে না, এই ক্রোমোজোমের উপর অবস্থিত কোনো জিনের জন্য না, জিনগুলো যেমন তেমনই আছে। দেখা যাচ্ছে ক্রোমোজোমটা টোটালটাই নেই, টোটালটাই অ্যাবসেন্ট, বা হয়তো এই ক্রোমোজোমটা টোটালটা এক্সট্রা হয়ে গেছে। এইরকম ক্রোমোজোম অ্যাবসেন্ট হওয়ার জন্য বা ক্রোমোজোম অধিক হওয়ার জন্য বা এক্সট্রা হওয়ার জন্য মানুষের মধ্যে কিছু অস্বাভাবিকতা দেখা যায়। সেই অস্বাভাবিকতাগুলো আমরা পড়ব। ব্যাপার হচ্ছে এই ক্রোমোজোম এক্সট্রা হয়ে যাওয়া বা কম হয়ে যাওয়া, ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে, আমরা জানি মানুষের মধ্যে 44টা অটোজোম থাকে, এ ফর অটোজোম, প্লাস একটা এক ক্রোমোজোম থাকে, একটা ওয়াই ক্রোমোজোম থাকে। ওকে, কোনো প্রবলেম নাই। এবার ঘটনা হচ্ছে, যদি 44টা অটোজোম বা এই যে এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম আছে, এইগুলোর মধ্যে সংখ্যা বেড়ে যায়। ধরো যদি অটোজোমের সংখ্যা বেড়ে যায়, তাহলে ধরো একটা অটোজোমের সংখ্যা বেড়ে গেল, তাহলে কটা অটোজোম হলো? 45টা অটোজোম হয়ে গেল, প্লাস যেরকম এক্স ওয়াই ছিল সেরকম থাকলো। তাহলে টোটাল ক্রোমোজোম এখানে কতগুলো ছিল? 46টা ছিল। এখানে কটা হলো? 47টা হয়ে গেল। তাহলে স্বাভাবিক মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? 46। বেড়ে গিয়ে 47 হয়ে গেল, তাহলে তো একটা অস্বাভাবিকতা দেখা যাবেই, এটা স্বাভাবিক কন্ডিশন নয়। বা মনে করো যে 44 অটোজোম ছিল, প্লাস একটা এক্স ক্রোমোজোম বেড়ে গেল, তাহলে কি হলো? ক্রোমোজোম সংখ্যা 47ই হলো।
বা মনে করো যে 44 অটোজোম ছিল, তারপরে একটা এক্স ক্রোমোজোম আছে আর একটা এক্স বা ওয়াই মিসিং, সেটা নেই। তাহলে এই ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কত হলো? এখানে একটা আছে আর এখানে 44, তাহলে কত হলো? 45। তাহলে দেখো, স্বাভাবিক মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টা। এই দুই ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা একটা একটা করে বেড়ে গেছে, একের বেশিও বাড়তে পারে। 46, আমি 47 লিখেছি, 48, 49 হতেই পারে, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো একটা কমে গেছে, একের বেশিও কমতে পারে। তাহলে এই যে ক্রোমোজোম সংখ্যা বেড়ে গেছে বা এই ক্ষেত্রে কমে গেছে, এই দুই ক্ষেত্রে বেড়ে গেছে, এই বেড়ে যাওয়া বা কমে যাওয়ার ফলে মানুষের মধ্যে অস্বাভাবিকতা দেখা যায়, কিছু রোগের মতো লক্ষণ দেখা যায়। সেই যে লক্ষণগুলো বা অস্বাভাবিকতাগুলো, সেগুলো কি জন্য ঘটলো? এটা তো স্বাভাবিক ক্রোমোজোমের সংখ্যা ছিল। এই ক্রোমোজোমের সংখ্যার অস্বাভাবিকতার জন্য কি হলো? ক্রোমোজোম সংখ্যার বৃদ্ধি বা হ্রাসের জন্য আমাদের মধ্যে কিছু ডিজিজ এর মতো কিছু অস্বাভাবিকতা দেখা যাচ্ছে মানুষের মধ্যে। এই অস্বাভাবিকতাগুলোকে বলা হচ্ছে ক্রোমোজোমগত অস্বাভাবিকতা বা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিজ। যেহেতু টোটাল ক্রোমোজোমের বেশি হয়ে যাওয়ার জন্য বা কম হয়ে যাওয়ার জন্য এই ঘটনাগুলো ঘটছে, তাই বলা হচ্ছে ক্রোমোজোমগত অস্বাভাবিকতা। এবার তোমাদের মনে দুটো প্রশ্ন হতে পারে। এতদূর যে আমি বললাম, এই জায়গা থেকে আমাদের দুটো প্রশ্ন সামনে আসছে। কি কি দুটো প্রশ্ন সামনে আসছে? এক হচ্ছে, এই যে ক্রোমোজোমগত অস্বাভাবিকতাগুলো ঘটছে, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা বেড়ে যাচ্ছে বা ক্রোমোজোমের সংখ্যা কমে যাচ্ছে এই ক্ষেত্রে, তাই তো এরকম ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো কিভাবে ঘটছে? আমরা তো নর্মালি জানি, যখন একটা মানুষ 2n থাকে, মানুষের 2n কত? 46। গ্যামেট যখন তৈরি হয় তখন কি হয়? সেটা n হ্যাপ্লয়েডে ভাগ হয়ে যায়, 23 করে ভাগ হয়ে গেল। তাহলে এরকম এটা যদি বাবা হয়, তাহলে এরকম মায়ের থেকেও কি হবে? এরকম n করে ভাগ হবে 2n থেকে, তাহলে 23 করে থাকবে, তাই তো? 23 করে থাকলে পরে বাবার 23টা মায়ের 23টা মিলে তো আবার 46টাই হচ্ছে। এই কন্ডিশনটা কিভাবে হচ্ছে? এটা একটা প্রশ্ন হতে পারে আমাদের। তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর খুঁজব। প্রথম কথা, আমরা এই অস্বাভাবিকতাগুলো যাওয়ার আগে এই প্রশ্নটার উত্তর খুঁজব যে এই ঘটনাটা এইভাবে ঘটে নর্মালি, যে 46 হয়, কিন্তু 47, 45 এগুলো কিভাবে হচ্ছে? এগুলোকে কি বলা হয়? এগুলো হচ্ছে কেন? মানুষের মধ্যে এই অস্বাভাবিকতাগুলো হচ্ছে কেন? এই প্রশ্নটা প্রথম আমাদের আসছে, এটা আমরা উত্তর খুঁজব। দ্বিতীয় কথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে কোনো রকমভাবে অস্বাভাবিকতা, এরকম ক্রোমোজোম সংখ্যা চলে এসছে, কোনো প্রবলেম নাই, এসেছে তো, তার ফলে যে অস্বাভাবিকতাগুলো দেখা যাচ্ছে সেইগুলো কি? এই যে এখানে 47টা ক্রোমোজোম সংখ্যা আছে, এর অস্বাভাবিকতা, আর এইখানে যে 47টা ক্রোমোজোম আছে এর অস্বাভাবিকতা কি একই রকম হবে? ক্রোমোজোম সংখ্যা তো একই, কিন্তু এই ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা একটা অটোজোম বেশি আছে, এই ক্ষেত্রে ক্রোমোজোম একটা সেক্স ক্রোমোজোম বেশি আছে। তাহলে এই দুই ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা একই, তাহলে কি একই রকমের অস্বাভাবিকতা দেখা যাবে? এই ক্ষেত্রে একটা ক্রোমোজোম কম, তাহলে এই ক্ষেত্রে কীরকম অস্বাভাবিকতা দেখা যাবে? এগুলোকে আলাদা আলাদা নাম আছে, এগুলোকে কোনো রকমভাবে ডাকা হয়, সেই যে বিষয়গুলো সেইগুলো কি সেটা আমাদের জানতে হবে। এই যে দেখো, এখানে ক্রোমোজোম সংখ্যা একটা অটোজোম বেড়ে গেছে, এই ক্রোমোজোম এই যে এটার রেজিস্টার একটা আলাদা নাম আছে, এখানে একটা ক্রোমোজোম বেশি আছে, এটা আলাদা নাম আছে, এটাকে বলা হয় ক্লাইনফেল্টার সিনড্রোম। এই ক্ষেত্রে দেখো একটা সেক্স ক্রোমোজোম কম আছে, এটার একটা নাম আছে, এটাকে বলা হয় টার্নার সিনড্রোম। আর এখানে যে একটা অটোজোম সংখ্যা বেড়ে গেছে, এটা যদি 21 নম্বর ক্রোমোজোমে বাড়ে, তাহলে সেটাকে আমরা বলবো ডাউন সিনড্রোম। তাহলে এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কোনটার কিসের ঘাটতিতে কীরকম ডিজিজ হচ্ছে বা কীরকম অস্বাভাবিকতা দেখা যাচ্ছে, ডিজিজ ঠিক বলবো না, কীরকম অস্বাভাবিকতা দেখা যাচ্ছে, সেইগুলো আমরা একটু পড়ব। আমাদের সিলেবাসে আছে টার্নার সিনড্রোম আছে, ক্লাইনফেল্টার সিনড্রোম আছে, আর হচ্ছে ডাউন সিনড্রোম আছে। তো যেহেতু তিনটে সিলেবাসে আছে, তো আমরা এই তিনটে সিনড্রোম পড়ব, ক্রোমোজোমের অস্বাভাবিকতা পড়ব।
কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে এই ক্রোমোজোমের অস্বাভাবিকতাগুলো হচ্ছে কিভাবে, কেন হচ্ছে। নর্মাল প্রসেস তো এই ঘটনাটা যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, তো এইগুলো কিভাবে হচ্ছে সেটার অ্যান্সার আমরা আগে খুঁজবো, তারপরে সেই অস্বাভাবিকতার জন্য কি কি রোগ কি কি ডিসঅর্ডার বা অস্বাভাবিকতা দেখা যাচ্ছে সেইগুলো আমরা পড়ব, এবং সেই অস্বাভাবিকতাগুলো হওয়ার ফলে সেই মানুষের মধ্যে কীরকম ধরনের লক্ষণ প্রকাশ পাচ্ছে সেইগুলো আমরা পড়ব আজকে। কেমন? চলো শুরু করি। দেখো, এই যে ক্রোমোজোম সংখ্যার হ্রাস বৃদ্ধি হচ্ছে, এই হ্রাস বৃদ্ধির এই যে ঘটনাটা, এই ঘটনাটা একটা কারণে হয়। প্রথমে হচ্ছে এই ঘটনাটাকে বলা হয় অ্যানিউপ্লয়েডি। কি বলা হয়? এই ঘটনাটাকে বলা হয় অ্যানিউপ্লয়েডি। ঠিক আছে? অ্যানিউপ্লয়েডি বলা হয়। এই কাকে বলা হচ্ছে? যে ক্রোমোজোম সংখ্যা কি হচ্ছে, হ্রাস ঘটছে অথবা বৃদ্ধি ঘটছে, তাই তো? কার থেকে হ্রাস বা বৃদ্ধি ঘটছে? 2n থেকে। তাহলে এই ক্রোমোজোম সংখ্যার হ্রাস বা বৃদ্ধিকে আমরা বলছি অ্যানিউপ্লয়েডি। তাহলে আমরা এই যে ক্রোমোজোম সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটছে, এই অ্যান্সার খুঁজ থেকে প্রথমে একটা টার্ম পেলাম হচ্ছে অ্যানিউপ্লয়েডি। কাকে বলা হচ্ছে? ক্রোমোজোম সংখ্যা হ্রাস বা বৃদ্ধিকে। এবার এই অ্যানিউপ্লয়েডি কেন ঘটছে, ক্রোমোজোম সংখ্যা হ্রাস বা বৃদ্ধি কিভাবে ঘটছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে আরও একটা আমরা টার্ম পাচ্ছি, সেটার নাম হচ্ছে নন ডিসজাংশন। একটা টার্ম পাচ্ছি কি? নন ডিসজাংশন। আর একটা টার্ম হচ্ছে ডিসজাংশন। এই দুটো তোমাদেরকে জিনিস বুঝতে হবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। নন ডিসজাংশন আর ডিসজাংশন কি এগুলো? নন ডিসজাংশন, ডিসজাংশন মনে করো যে এই একটা বস্তু আর এই একটা বস্তু, এই দুজনে এই একটা জায়গায় যুক্ত হয়েছে। তাহলে এই দুজনের জাংশন কোনটা? এই জায়গাটা। এই জায়গাটা দুজনের যুক্ত হয়েছে। তাহলে এই জায়গাটা থেকে যদি দুজনকে সেপারেট করে দেওয়া হয়, তাহলে সেই জাংশনটাকে ছাড়িয়ে দেওয়া হলো, সরিয়ে দেওয়া হলো, এরকম করে দেওয়া, একটা এরকম তৈরি হয়ে গেল, একটা এরকম তৈরি হয়ে গেল, দুটো আলাদা হয়ে গেল, সেপারেট হয়ে গেল। এইরকম যে ঘটনা, সেটাকে আমরা বলছি ডিসজাংশন, অর্থাৎ তাদের মধ্যে জাংশনটা খুলে গেল। এবার যদি এমন হয় যে এই জাংশনটা খুললো না, যেমন ছিল তেমন অবস্থাতেই থেকে গেল, তাহলে এইটাকে আমরা বলছি নন ডিসজাংশন। বলো, বুঝতে পারলে না? পারলে না? নন ডিসজাংশন মানে হচ্ছে যে ওদের মধ্যে যে কানেকশনটা আছে সেই কানেকশনটা ছুটবে না, তারা একই সঙ্গেই থাকবে। এরকম ঘটনাকে বলা হচ্ছে নন ডিসজাংশন। আর যদি কানেকশন খুলে গিয়ে সেপারেট হয়ে যায়, সেটাকে আমরা বলছি ডিসজাংশন। নন ডিসজাংশন বোঝানোর জন্য তোমাদেরকে ডিসজাংশনটা বললাম। বোঝা গেছে নন ডিসজাংশন আর ডিসজাংশন কাকে বলা হয়? বুঝে গেছি। আমাদের যখন কোষ বিভাজন হয় বা সেল ডিভিশন হয়, তখন এই নন ডিসজাংশন ডিসজাংশন ঘটনাটা ঘটে। বুঝতে পেরেছো কীরকমভাবে ঘটে? যে এই যে একটা ক্রোমোজোম, তোমরা জানো ক্রোমোজোম থেকে যখন মিয়োসিস বিভাজন হয়, ক্রোমোজোম থেকে যখন মিয়োসিস বিভাজন হয়, তখন অ্যানাফেজ টুতে একটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? অ্যানাফেজ টুতে ঘটে কি, এই যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড আছে, সেই ক্রোমাটিড দুটোর সেপারেশন ঘটে। এইখানে একটা ক্রোমোজোম, তাহলে এই যে ক্রোমোজোমটা দুটো এখানে ক্রোমাটিড আছে, এই ক্রোমোজোমটা যদি আমরা নর্মালি এরকমভাবে একটা অন্য জায়গায় এঁকে দেখাই, তাহলে কি দেখতে পাবো? এইখানে যে একটা ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড আছে। একটা ক্রোমাটিড হচ্ছে এই পার্টটা, আর একটা ক্রোমাটিড হচ্ছে এই পার্টটা। যখন অ্যানাফেজ টুতে মিয়োসিসের অ্যানাফেজ টু ঘটনা ঘটে, সেখানে কি হয়,
যখন দুটো কোষ উৎপন্ন হয় একটা কোষ থেকে, তখন এই ক্রোমাটিড দুটো ডিসজাংশন ঘটে। কীরকম ডিসজাংশন ঘটে? ক্রোমাটিড দুটো আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গিয়ে কি হয়, এই একটা কোষ, এই কোষের মধ্যে একটা ক্রোমাটিড চলে আসে, আর এই কোষের মধ্যে একটা ক্রোমাটিড চলে আসে। আমি পিওর একদম ডিটেলসে কোষ বিভাজন বোঝাচ্ছি না, তোমরা জানো, আমি ধরে নিচ্ছি। তাহলে এইরকম ঘটনা ঘটে, যেহেতু এটা ক্লাস 11-এ পড়ানো হয়েছে, আমি ধরে নিচ্ছি তোমরা জানো, ঠিক আছে? তো এইরকম ঘটনা ঘটে, দুটো ক্রোমাটিড সেপারেট হয়ে যায়। এরকম ডিসজাংশন হওয়ার ফলে কি হয়, একটা বাবার যদি 2n = 46টা ক্রোমোজোম থাকে, এই ডিসজাংশন হওয়ার ফলে একটা কোষে চলে যায় 23টা, আর একটা হ্যাপ্লয়েড কোষে চলে আসে 23টা, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে, প্রত্যেকটা ক্রোমোজোমের ক্রোমাটিড সেপারেট হয়ে আলাদা আলাদা এরকম 23টা ডট 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 চলতে থাকলো, এরকম আলাদা আলাদা 23টা ক্রোমাটিড সেপারেট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইরকম যে সেপারেশনটা হয়েছে, এই সেপারেশনটাকে বলছি আমরা ডিসজাংশন। এই ডিসজাংশনের ফলেই 23টা করে আমরা ক্রোমোজোম দেখতে পাই গ্যামেটের মধ্যে। এবার ঘটনা হচ্ছে, ক্রোমোজোমের মধ্যে এইরকম ঘটনা স্বাভাবিক ঘটনা, কিন্তু অস্বাভাবিক কি হয়, কখনো কখনো দেখা যায় যে এই ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমাটিড দুটো, একটা আর এটা সেন্ট্রোমিয়ার থেকে ডিফারেন্ট হয় না, অর্থাৎ এদের মধ্যে ডিসজাংশন ঘটনাটা ঘটে না। কি হয়, মনে করো এখানে আরো ক্রোমোজোম ছিল, আর একটা কালি দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? আরো ক্রোমোজোম ছিল এই একটা। এবার মনে করো কি হয়েছে, ডিসজাংশন ঘটছে এখান থেকে, এরকম ডট 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 আরও আছে। তো দেখা যাচ্ছে যে এটা মনে করো সাপোজ বোঝানোর জন্য বলছি 20 নম্বর ক্রোমোজোম, এর আগে এটা 19 নম্বর ক্রোমোজোম, এর আগে ডট 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 1 থেকে আরও আছে। দেখা যাচ্ছে যখন ডিসজাংশন হচ্ছে, এই একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা মনে করো সেপারেট হয়নি, ক্রোমাটিডগুলো সেপারেট হয়নি, দিয়ে কি হয়েছে, এই ক্রোমোজোমে 1 থেকে শুরু করে 19 নম্বর পর্যন্ত সব ক্রোমাটিডগুলো সেপারেট হয়ে এসছে, ঠিক আছে? আর 20 নাম্বারটা আসেনি, আবার 21, 22, 23 সবগুলো এসছে। আর এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে সবগুলো এসছে, কিন্তু এই 20 নম্বর ক্রোমোজোমটা কোনো ডিসজাংশন না হয়ে সম্পূর্ণটাই এই কোষের মধ্যে চলে এসছে। সম্পূর্ণটাই এই কোষের মধ্যেই চলে এসছে। তাহলে এইরকম যদি ঘটনা হয়, তাহলে কি হলো, এখানে ছিল কতগুলো, টোটাল 46টা ছিল, 46টার মধ্যে একটা ক্রোমোজোম কিন্তু সেপারেট হয়নি। সেপারেট না হওয়ার ফলে কি হচ্ছে, সম্পূর্ণটাই চলে এসছে এই কোষের মধ্যে। তাহলে এইরকম ঘটনা ঘটলে এখানে কটা ক্রোমোজোম হলো, স্বাভাবিক হলে কটা হতো, 23টা হতো। যদি একটা ক্রোমাটিড বেশি চলে এসছে, তাহলে কটা হয়ে গেল, 23 + 1 হয়ে গেল। তাহলে কটা হলো, এখানে 24টা হলো। আর এইখানে হওয়ার কথা ছিল কটা, 23টা হওয়ার কথা ছিল, একটা যেহেতু এখানে আসেনি, এখানে টোটাল পেয়ারটাই চলে এসছে, তাহলে এখানে একটা কম হয়ে গেল, 23 - 1 কত হলো, 22টা। তাহলে এইখানে দেখো যে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পেল, সেটা হচ্ছে বা বৃদ্ধি পেল, সেটা হচ্ছে নন ডিসজাংশনের জন্য, ক্রোমোজোমের নন ডিসজাংশন হওয়ার জন্য এরকম ঘটনা ঘটলো। সাপোজ মনে করো এই ঘটনাটা দেখা গেছে মায়ের মধ্যে। নন ডিসজাংশন কার মধ্যে ঘটেছে, মায়ের মধ্যে। তাহলে মায়ের যে গ্যামেট, সেই গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা একটা বেশি আছে আর একটাতে কম আছে। ক্লিয়ার? এবার বাবা, মনে করো বাবার যে কোষ, সেই কোষের বাবার যে গ্যামেট, সেই গ্যামেটের মধ্যে কোনো নন ডিসজাংশন ঘটেনি। তার মানে এটা তো 23 আছে, এটা তো 23 আছে, বাবার কোনো নন ডিসজাংশন ঘটেনি, সবগুলো ডিসজাংশন ঘটেছে। তাহলে বাবার এই 23টা ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেটের সঙ্গে যদি মায়ের 24টা ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেটের মিলন ঘটে, তাহলে যে সন্তানটা হবে তার মধ্যে ক্রোমোজোম সংখ্যা কতগুলো হবে, 24 + 23। তাহলে 2n = আমি কত পাচ্ছি এখানে, যে 24 +
23 ইকুয়াল টু কত হয়ে গেল, 47 হয়ে গেল, ক্রোমোজোম সংখ্যা বেড়ে গেল। তাহলে এটা একটা অস্বাভাবিকতা, তাই না? আবার বাবার মনে করে এই 23টা ক্রোমোজোম বিশিষ্ট ক্রোমোজোমের সঙ্গে, এই গ্যামেটের সঙ্গে 22টা মায়ের ক্রোমোজোম আছে, এরকম গ্যামেটের মিলন হলো। তাহলে এই ক্ষেত্রে কটা হলো, 22 প্লাস 23, এই ক্ষেত্রে 45টা হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পেয়ে গেল। এইভাবে ক্রোমোজোম সংখ্যার হ্রাস বা বৃদ্ধিটা ঘটে, যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম যে ক্রোমোজোম সংখ্যার হ্রাস বা বৃদ্ধি যেটা দেখিয়েছিলাম এটা এইভাবে ঘটে। এই ঘটনাটাকে বলা হয় নন ডিসজাংশন। এটা কখন ঘটে নন ডিসজাংশন? এই ঘটনাটা ঘটে মিওসিস, কোষ বিভাজনের মিওসিস দশার অ্যানাফেজ 2 দশায় ঘটে। ঠিক আছে, অ্যানাফেজ 2 দশায় এই নন ডিসজাংশন ঘটনাটা ঘটে গ্যামেট তৈরি হওয়ার সময়। বুঝতে পেরেছো? তাহলে নন ডিসজাংশন মানে কি, সেন্ট্রোমিয়ার থেকে যদি ক্রোমাটিড দুটো সেপারেট না হয়, এই সেন্ট্রোমিয়ার থেকে ক্রোমাটিড দুটো যদি সেপারেট না হয়ে সম্পূর্ণ ক্রোমোজোমটাই একটা আলাদা কোষের মধ্যে চলে যায়, তখন সেটাকে আমরা বলছি নন ডিসজাংশন। এরকম নন ডিসজাংশন যদি ঘটনা ঘটে তাহলে ক্রোমোজোম সংখ্যা হ্রাস বা বৃদ্ধি ঘটে। এবং এইরকম নন ডিসজাংশন হওয়া গ্যামেটের সঙ্গে যদি একটা অন্য গ্যামেটের, সেটা নন ডিসজাংশন হতে পারে বা স্বাভাবিকও হতে পারে, এখানে আমি স্বাভাবিক দেখিয়েছি, তার ফলে যে সন্তানটা হচ্ছে তার মধ্যে ক্রোমোজোম সংখ্যার হ্রাস বা বৃদ্ধি ঘটছে, অর্থাৎ হ্রাস বা বৃদ্ধি মানে হচ্ছে অ্যানিউপ্লয়েডি ঘটছে। ঠিক আছে, এর ফলে ক্রোমোজোম সংখ্যার হ্রাস বা বৃদ্ধি ঘটে। ক্লিয়ার? এবার ফার্দার তোমাদেরকে যখন আমি নন ডিসজাংশন বলেই দিয়েছি, অ্যানিউপ্লয়েডি বলেই দিয়েছি, জেনে রাখার জন্য, কারণ তোমাদের ক্লাস 12এই কোনো না কোনো জায়গায় কাজে লাগবে, এভলিউশন পড়ার সময়তেও কাজে লাগবে। ঠিক আছে, তো এখানেও কাজে লাগবে, কারণ এই যে ডিজিজগুলো, ডিসঅর্ডারগুলো আমরা যখন পড়বো সেখানে এই টার্মগুলো ব্যবহার করা হতে পারে। সেই জন্য কতগুলো টার্ম এই ক্রোমোজোম সংখ্যা হ্রাস বা বৃদ্ধির সঙ্গে যুক্ত আছে, সেই টার্মগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, টার্মগুলো কি কি? টার্মগুলো হচ্ছে, একটা টার্ম ইউজ করা হয় মনোজোমি, আর বলা হয় ডাবল মনোজোমি, ট্রাইজোমি, বলা হয় ডাবল ট্রাইজোমি, তারপর বলা হয় নালিজোমি, তারপরে বলা হয় টেট্রাজোমি। এই টার্মগুলো ব্যবহার করা হয়। তা এই টার্মগুলো সম্পর্কে তোমাদের একটু পরিচয় করিয়ে দেবো আমি আজকে। ঠিক আছে, কি এই টার্মগুলো? সাপোজ মনে করো যে এই যে একটা কোষ, ঠিক আছে, এইটা একটা মনে করো কোষ, এই কোষের 2n ইজিক্যাল টু মনে করো 6। ঠিক আছে, খুব কম দিয়ে বোঝাচ্ছি, 2n ইজিক্যাল টু মনে করো 6, এবং সেই 6টা যে ক্রোমোজোম, এটা মনে করো এক জোড়া হচ্ছে এরকম, কারণ প্রত্যেকটা জোড়ায় জোড়ায় থাকে, আমরা জানি পেয়ার ক্রোমোজোম এক জোড়া জোড়ায় জোড়ায় থাকে কিনা ক্রোমাটিড। এখানে মনে করো এটা আর এক জোড়া। ঠিক আছে, আর মনে করো এটা আর এক জোড়া। ঠিক আছে, এবার এই ক্রোমোজোমটা যদি মিওসিস ডিভিশন ঘটে, তাহলে নর্মালি কি ঘটনা ঘটবে, যে কোষগুলো উৎপন্ন হবে, এই কোষের মধ্যে কি থাকবে, এখানে এটা একটা থাকবে, এটা একটা থাকবে, আর এটা একটা পেয়ার থাকবে, তাই তো? এবং কি হবে, পরবর্তীকালে আবার ডুপ্লিকেট হয়ে গিয়ে এরকম 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 গঠন করবে, তাই তো? নর্মালি যখন ডিসজাংশন হবে তখন প্রত্যেকটা এইভাবে একটা একটা করে আসবে, হ্যাঁ কি না? এরকম ঘটনা ঘটবে। এবার ধরো যে নন ডিসজাংশন ঘটেছে, এই মনে করো এই যে ক্রোমোজোম সংখ্যাটা, এটা মনে করো একটা বেশি হয়ে গেছে এই কোষের মধ্যে। কীরকম হয়ে গেছে, এটা একটা 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 3টে হয়ে গেছে নন ডিসজাংশনের ফলে। এটা 2টো ছিল,
দুটোই ছিল, এটা দুটো ছিল, দুটোই ছিল। তাহলে এই ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে বলো তো? একটা ক্রোমোজোম সংখ্যা অধিক হয়ে গেছে, তাই কি না? একটা ক্রোমোজোম সংখ্যা এখানে এক্সট্রা হয়ে গেছে। তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলবো? এখানে একটা ক্রোমোজোম এক্সট্রা হয়ে গেছে। বা মনে করো আর একটা নন ডিসজাংশন দেখাচ্ছি। এই ক্ষেত্রে মনে করো যে এখান থেকে যেটা হচ্ছে, এখানে মনে করো এটা আছে, এই ক্রোমোজোমটা একটা মিসিং, এই ক্রোমোজোমটা যেমন ছিল তেমনই আছে। তাহলে এখানে ক্রোমোজোম সংখ্যা কত? এখানে একটা বেশি হয়ে গেছে, 6টা হওয়ার কথা ছিল, কটা হয়েছে? 7টা। এখানে কটা হয়েছে? 5টা। সবগুলো কিন্তু আমি কি দেখাচ্ছি? এখানে 2n হিসাবে দেখাচ্ছি সবগুলো। তাহলে এখানে কি হয়েছে? এখানে ক্রোমোজোম সংখ্যা কটা হয়েছে? 2n প্লাস 1, 2n থেকে একটা বেশি। আর এখানে কি হয়েছে? 5 মানে কি? 2n মাইনাস 1, ডিপ্লয়েড মাইনাস 1 ঘটে গেছে, তাই তো? তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলবো? দেখো এই ক্ষেত্রে হয়েছে 2n প্লাস 1, অর্থাৎ একটা ক্রোমোজোম অধিক হয়ে গেছে। এইরকম একটা ক্রোমোজোম অধিক হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে ট্রাইজোমি। আর এই ক্ষেত্রে দেখো একটা ক্রোমোজোম কমে গেছে, এইটা একটা কম আছে, তো 2n মাইনাস 1, এইরকম ঘটনাকে বলা হয় মনোজমি। ঠিক আছে, এটা হচ্ছে ট্রাইজোমি, একটার সংখ্যা বেশি হয়ে গেছে, আর এটা হচ্ছে মনোজমি, একটা কমে গেছে। ঠিক আছে, এবার আর একটা উদাহরণ দেখাচ্ছি। মনে করো এই যে কোষটা নন ডিসজাংশনের উপরে তৈরি হয়েছে, নন ডিসজাংশন হওয়ার পর মিলনের ফলে, গ্যামেটের মিলনের ফলে এই ঘটনাটা দেখাচ্ছি। এটা কিন্তু ডিরেক্ট মিওসিসটা দেখাচ্ছি না আমি, এখানে দেখাচ্ছি এরকম নন ডিসজাংশন হয়েছে 2n এর, দুটো, একটা বাবার একটা মায়ের, তার ফলে যে গ্যামেট নতুন ফিউশনের ফলে নতুন সেলটা হয়েছে, সেই সেলটার অবস্থা দেখাচ্ছি এখানে। এখানে সবগুলোই তাই, যেটা আমি একটু আগে দেখালাম। এই ক্ষেত্রে মনে করো কি হয়েছে? এই একটা ক্রোমোজোম, এটাও একটা কম, এটাও একটা কম, তাহলে আলাদা আলাদা সেট, এটা একটা ক্রোমোজোম আলাদা, এ একটা আলাদা ক্রোমোজোম, আলাদা আলাদা ক্রোমোজোমের একটা একটা করে কম। বা আর একটা উদাহরণ দেখাচ্ছি, এই আলাদা ক্রোমোজোম, তার একটা সেট বেশি, এই আলাদা ক্রোমোজোম, এর আবার একটা সেট বেশি, তাই তো? আর এটা দুটো ছিল, দুটোই আছে। তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে? আলাদা আলাদা ক্রোমোজোম একটা একটা করে বেশি, আর এই ক্ষেত্রে আলাদা আলাদা ক্রোমোজোম একটা একটা করে কম। এটা কি হয়েছে? তাহলে এটা কিভাবে লিখবো? 2n প্লাস একটা বেশি প্লাস আর একটা বেশি, 2n প্লাস 1 প্লাস 1। আর এই ক্ষেত্রে কি হয়েছে? এখানে কটা আছে দেখো, 2n থেকে এটা একটা মাইনাস, আর এটা আলাদা একটা, না, তাহলে 2n মাইনাস 1 মাইনাস 1, তাই তো? এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 4, আর এই ক্ষেত্রে হচ্ছে 8, তাই তো? এই টার্মগুলোকে কি বলবো? দেখো মনোজমির ক্ষেত্রে কি হয়েছিল? একটা ক্রোমোজোমের একটা, যে কোনো একটা কম ছিল, এই ক্ষেত্রে দুটোর কম, তাহলে এটা কি বলবো? ডাবল মনোজমি। এটা সিঙ্গেল মনোজমি ছিল, এটা হচ্ছে ডাবল মনোজমি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ডাবল মনোজমি। আর এই ক্ষেত্রে দেখো একটা একটা করে দুটো বেশি আছে, প্রথমে একটা বেশি ছিল তাই আমি বলেছিলাম ট্রাইজমি, এবার ডাবল দুটো করে বেশি, তখন সেটা বলা হচ্ছে ডাবল ট্রাইজমি। বুঝতে পেরেছো? এবার এমনও তো হতে পারে যে কোনো একটা ক্রোমোজোম টোটালি মিসিং, মনে করো এখানে এই দুটো আছে, এখানে এটা নাই, টোটালি মিসিং। তাহলে এটা কি হলো? যে কোনো একটা ক্রোমোজোম 2n মাইনাস 2, একটা ক্রোমোজোম মিসিং, তখন আমি এভাবে লিখবো 2n মাইনাস 2। তাহলে এইরকম যে ঘটনাটা ঘটলো, এটাকে বলা হচ্ছে নালিজমি, টোটালি মিসিং, এক সেট ক্রোমোজোম টোটালি মিসিং, এটাকে বলা হচ্ছে নালিজমি। আর এমনও হতে পারে যে এখানে এক সেট ক্রোমোজোম একদম পুরো এক্সট্রা, এই সেটটা পুরো এক্সট্রা আছে। তাহলে এইরকম যদি হয়, তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে, এখানে কি ঘটেছে বলো, তোমরা দেখেই বুঝতে পারছো এখানে কি ঘটেছে। এখানে ঘটেছে 2n প্লাস 2, এই সেটটা টোটালি বেশি। তাহলে এইরকম ঘটনা, এটাকে বলা হচ্ছে
টেট্রাজমি। ঠিক আছে, এই ঘটনাটা বলা হচ্ছে টেট্রাজমি, যখন এক সেট ক্রোমোজোম টোটালি বেশি থাকে। তাহলে দেখো প্রথম থেকে আমরা বলছি মনোজমি মানে কি, যে কোনো একটা ক্রোমোজোম একটা মিসিং, এটা হচ্ছে মনোজমি। ট্রাইজমি একটা বেশি, ট্রাইজমি। ডবল মনোজমি কি, দুটো ক্রোমোজোমে আলাদা আলাদা ক্রোমোজোমে একটা একটা করে মিসিং, ডবল মনোজমি। ডবল ট্রাইজমি কি, দুটো ক্রোমোজোমের একটা একটা করে বেশি। আর ডবল মনোজমিতে দুটো দুটো ক্রোমোজোমের একটা একটা করে কম ছিল, সরি, দুটো ক্রোমোজোমের একটা একটা করে কম, আর দুটো আলাদা আলাদা ক্রোমোজোমের একটা একটা করে বেশি, এটা হচ্ছে ট্রাইজমি। নালিজমি কি, একটা সেট ক্রোমোজোম টোটালি মিসিং, সেটা হচ্ছে নালিজমি। আর টেট্রাজমি কি, যে একটা সেট এক্সট্রা, তখন সেটা বলা হচ্ছে টেট্রাজমি। ক্লিয়ার? তাহলে এই মনোজমি, নালিজমি, ট্রাইজমি, টেট্রাজমি আমরা বুঝে গেলাম। এবার আমাদের ডিজিজগুলো বুঝতে কোনো রকম কোনো প্রবলেম হবে না, কেমন? তাহলে এবার আমরা ডিজিজে যাই, এই ডিসঅর্ডারগুলোতে যাই। ক্রোমোজোমগত যে অস্বাভাবিকতা, বারবার ডিজিজ বলছে, এগুলো ডিজিজ বলা যাবে না, ঠিক, এগুলো অস্বাভাবিকতা বলবো। তো ক্রোমোজোমগত অস্বাভাবিকতাগুলো কি কি, প্রথমে দেখি, তিনটে আমাদের সিলেবাসে আছে। এক হচ্ছে ডাউন সিনড্রোম, দুই হচ্ছে টার্নার সিনড্রোম, তিন হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম। ঠিক আছে, এই সিনড্রোমগুলো আজকে আমরা পড়ব। এক হচ্ছে ডাউন সিনড্রোম, দুই হচ্ছে টার্নার সিনড্রোম, তিন হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম। ওকে, তাহলে প্রথমে দেখি ডাউন সিনড্রোম কি। ডাউন সিনড্রোম হচ্ছে আমাদের যে 23টা ক্রোমোজোম থাকে, 23টার মধ্যে যে 21 নাম্বার ক্রোমোজোম, সেটা কি অটোজোম। এই 21 নাম্বার ক্রোমোজোমের ট্রাইজমিকেই বলা হচ্ছে ডাউন সিনড্রোম। দেখো এবার ব্যাপারটা বুঝতে কত অসুবিধা হচ্ছে। 21 নাম্বার ক্রোমোজোমের ট্রাইজমি মানে কি, আমাদের যে 21 নাম্বার ক্রোমোজোমটা আছে সেটা কটা থাকবে, দুটো থাকবে, কিন্তু এটা কটা আছে, একটা মানুষের মধ্যে তিনটে আছে। তাহলে 21 নাম্বার ক্রোমোজোমটা একটা ডুপ্লিকেট হয়ে গেছে, একটা এক্সট্রা আছে। এইরকম মানুষকে বলা হয় ডাউন সিনড্রোম যুক্ত মানুষ। এরকম মানুষকে বলা হয় ডাউন সিনড্রোম যুক্ত মানুষ, এবং এরকম মানুষের মধ্যে যে অস্বাভাবিকতা দেখা যায় সেই অস্বাভাবিকতাটাকে বলা হয় ডাউন সিনড্রোম। তাহলে এই মানুষটার দেহে 21 নম্বর ক্রোমোজোমটা একটা এক্সট্রা আছে, তার মানে আমি এরকম কি লিখবো, এই মানুষটার অটোজোম কটা, 44 প্লাস 21 নম্বর একটা এক্সট্রা আছে, তাহলে কত হলো 45টা অটোজোম, প্লাস এই মানুষটার মধ্যে শেষ ক্রোমোজোম দুটো আছে, একটা এক্স আর একটা ওয়াই, তাহলে এর ক্রোমোজোম সংখ্যা কত হলো 47। বোঝা গেল? তাহলে ডাউন সিনড্রোমের মানুষের ক্রোমোজোম সংখ্যা কটা হয় 47টা। কেন 47টা? কারণ 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজমি দেখা যায়, অর্থাৎ 21 নম্বর ক্রোমোজোম একটা এক্সট্রা থাকে। মোট ক্রোমোজোম সংখ্যা 45টা অটোজোম প্লাস একটা এক্স আর একটা ওয়াই। ঠিক আছে, হয়ে গেল ডাউন সিনড্রোম। এটা ডাউন সিনড্রোমের কারণ। ডাউন সিনড্রোমের কারণ বুঝে গেলাম। ডাউন সিনড্রোম হলে কি হয়, তাহলে মানুষের মধ্যে কীরকম অস্বাভাবিকতা দেখা যায় ডাউন সিনড্রোমের ফলে, সেটা আমাদের একটু জানা দরকার। ডাউন সিনড্রোমের ফলে তিনটে মেজর লক্ষণ আছে ডাউন সিনড্রোমের ফলে দেখা যায় মানুষের মধ্যে। সেটা হচ্ছে এক নাম্বার যেটা, সেটা হচ্ছে সিমিয়ান ক্রিজ। কি দেখা যায়, সিমিয়ান ক্রিজ। সিমিয়ান ক্রিজ কি, আমাদের এটা যদি কটা হলো, তিনটে, চারটে, এটা যদি হাত, কি অবস্থা, এরকম হাত আঁকছি। এটা যদি একটা মানুষের হাত হয়, ঠিক আছে,
এটা ধরো একটা মানুষের হাত, তাহলে নর্মালি এই বরাবর যে একটা খাঁজ দেখা যায় মানুষের, এই বরাবর থাকে। তো এই বরাবর যে খাঁজটা থাকে এটা বলা হয় সিমিয়ান ক্রিজ। তো এইরকম গভীর সিমিয়ান ক্রিজ খাঁজ একটা ডাউন সিনড্রোম মানুষের মধ্যে থাকে। ঠিক আছে, এটা বলা হয় সিমিয়ান ক্রিজ। এটা একটা বৈশিষ্ট্য ডাউন সিনড্রোম মানুষের থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এপিক্যান্থিক খাঁজ। এপিক্যান্থিক ফোল্ড বলা হয়। এপিক্যান্থিক খাঁজ কি? এপিক্যান্থিক খাঁজ হচ্ছে আমাদের মানুষের নর্মাল চোখ কীরকম হয়, এরকম চোখ হয়, তাই তো? তারপরে এরকম এরকম হয়, এখানে চোখের পাতা থাকে এরকম, তাই কি না? আর এখানে এরকম নাক হয়, তাই তো? আর এরকমভাবে এরকম থাকে, এরকম হয়। এবার যারা ডাউন সিনড্রোম হয়, ডাউন সিনড্রোম যুক্ত মানুষ, তাদের চোখের এই জায়গাতে এইখানে একটা এক্সট্রা ভাঁজ থাকে, এই জায়গাটা একটা এক্সট্রা ভাঁজ থাকে। আমি যদি লাইভ ক্লাস হতো তাহলে তোমাদেরকে ল্যাপটপে হোক বা মোবাইলে হোক এটা দেখাতে পারতাম, এখন পসিবল হচ্ছে না। হ্যাঁ, বা জুম ক্লাসে হলেও দেখানো যেত, এখানে সম্ভব হচ্ছে না। তো এইরকম একটা ফোল্ড দেখা যায় চোখের কোনায়, এরকম ফোল্ডকে বলা হয় এপিক্যান্থিক ফোল্ড বা এপিক্যান্থিক ভাঁজ। এটা ডাউন সিনড্রোম মানুষের মধ্যে দেখা যায়। 3 নম্বর বৈশিষ্ট্য কি? 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের যে কি বলবো, এদের মানসিক বিকাশটা কম হয়, তার ফলে কি হয়, এরা জড়বুদ্ধি সম্পন্ন হয়। অর্থাৎ এদের মানসিক বিকাশ হয় না, মানসিক বিকাশ কম হয়। ঠিক আছে, এই যে 3টে তোমাদেরকে বৈশিষ্ট্য বললাম, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদেরকে বলতেই হবে। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো বলতে হবে। তাহলে ডাউন সিনড্রোম মানুষের মধ্যে মেন বৈশিষ্ট্যগুলো কি কি? একটা হচ্ছে সিমিয়ান ক্রিজ দেখা যায়, 2 হচ্ছে, 1 হলো সিমিয়ান ক্রিজ, 2 কি? 2 হচ্ছে এপিক্যান্থিক ফোল্ড, 3 হচ্ছে মানসিক বিকাশ হয় না। এছাড়াও 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুখমণ্ডল গোল হয়। তারপরে হচ্ছে এদের কি বলবো, এদের তোমার হৃৎপিণ্ডের অস্বাভাবিকতা দেখা যায়, এদের করটি চওড়া বা ছোট হয়, এরকম অনেক বৈশিষ্ট্য আছে। তোমাদেরকে এই 3-4টে বৈশিষ্ট্য, মোটামুটি 5টা-6টা করে বৈশিষ্ট্য তোমরা অবশ্যই সব সময়ের জন্য, যাতে জিজ্ঞেস করলেই বলতে পারো, এরকমভাবে মনে রাখবে। ঠিক আছে, ক্লায়েনফেল্টার, টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম সবগুলোর ক্ষেত্রে এরকমভাবে মনে রাখবে। ঠিক আছে, এবং এই যে বৈশিষ্ট্যটা টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, ক্লায়েনফেল্টার সিনড্রোম সবগুলোই হচ্ছে বংশ পরম্পরায় সঞ্চারিত হয় না, এটা মাথায় রাখবে। টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, ক্লায়েনফেল্টার সিনড্রোম কোনো সিনড্রোমই বংশ পরম্পরায় সঞ্চারিত হয় না। যেক্ষেত্রে আমরা সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সের ক্ষেত্রে দেখেছিলাম যে ওগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, কিন্তু ক্রোমোজোমগত অস্বাভাবিকতাগুলো জেনারেলি বংশগতভাবে সঞ্চারিত হয় না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, সে টার্নার সিনড্রোম হোক, ডাউন সিনড্রোম হোক, আর ক্লায়েনফেল্টার হোক, যাই হোক না কেন। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। আরেকটা হচ্ছে যে এই যে ডাউন সিনড্রোম, এই ডাউন সিনড্রোমের একটা বৈশিষ্ট্য আছে, ট্রান্সলোকেশনের জন্য যে ডাউন সিনড্রোম হয়, ট্রান্সলোকেশন আমি ডিটেলসে যাচ্ছি না, এবার তোমাদেরকে ট্রান্সলোকেশন বোঝাতে হবে। তখন বলা হয় যে 21 নম্বর ক্রোমোজোম এবং 14 অথবা 15 নম্বর ক্রোমোজোমের মধ্যে যদি ট্রান্সলোকেশন ঘটে, তাহলে সেই ট্রান্সলোকেশনে যুক্ত যে ডাউন সিনড্রোমটা, সেটা বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, এটা এক্সেপশন আছে। সেই বিষয়ে আমি যাচ্ছি না সেখানে। তোমাদের ডাউন সিনড্রোম মোটামুটি কীভাবে হয় আর বৈশিষ্ট্য মোটামুটি কি দেখা যায়, লক্ষণ, সেগুলো পড়লাম। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে এই ডাউন সিনড্রোম কে আবিষ্কার করেছিল? ডাউন সিনড্রোম কে আবিষ্কার করেছিল? ডাউন সিনড্রোম আবিষ্কার করেছিল হচ্ছে সায়েন্টিস্ট ল্যাংডন ডাউন। কি? ডক্টর ল্যাংডন ডাউন। তোমাদেরকে একটা স্পেশাল টিপস দিয়ে রাখি, যে এই যে সিনড্রোমগুলো যদি আসে যে কে আবিষ্কার করেছে, জেনারেলি আসে না, কেন আসে না সেটাও বলছি। যে ডাউন সিনড্রোম কে আবিষ্কার করেছিল, বা টার্নার সিনড্রোম কে আবিষ্কার করেছিল, বা ক্লায়েনফেল্টার, এরভাবে কোশ্চেন দেয় না।
তোমাকে যদি টিকা লিখতে বলা হয় ডাউন সিনড্রোম বা টার্নার সিনড্রোম বা ক্লাইনফেল্টার, সেই ক্ষেত্রে তুমি কি করবে, যে সায়েন্টিস্টের নামটা দেবে যে কি আবিষ্কার করেছিল। তাহলে সেই সায়েন্টিস্টের নামটা কিভাবে মনে রাখবে? রোগের নাম, সায়েন্টিস্টের নাম। ডাউন সিনড্রোম, সায়েন্টিস্টের নাম ল্যাংডন ডাউন, তুমি লিখেছিলে ডক্টর এল ডাউন, তাও ঠিক হবে, ঠিক আছে। টার্নার সিনড্রোম, সায়েন্টিস্ট টার্নার আবিষ্কার করেছিল। ক্লাইনফেল্টার সিনড্রোম, সায়েন্টিস্টের নাম ক্লাইনফেল্টার। তাহলে এই ক্ষেত্রে সায়েন্টিস্টের নাম মনে রাখা খুবই সোজা। এবং নাম মনে রাখতে বলছি এই কারণেই, কারণ এই অনেক সময় এই রোগগুলোর টিকা লিখতে বলে, ছোট্ট একটা নোট লিখতে বলে, সেই ক্ষেত্রে তোমার সায়েন্টিস্টের নামটা দিতে হবে। তো সেই ক্ষেত্রে তোমার মনে রাখতে বললে অসুবিধা সেটা, ঠিক আছে। তাহলে এই গেল ডাউন সিনড্রোম, ঠিক আছে। এরপরে কি আছে? টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম দেখো, ভেরি সিম্পল। টার্নার সিনড্রোম হচ্ছে সেক্স ক্রোমোজোমের মনোজমি। কি বললাম? টার্নার সিনড্রোম সেক্স ক্রোমোজোমের মনোজমি, মানে কি, এখানে অটোজোম কটা থাকে? 44টায় থাকে, প্লাস সেক্স ক্রোমোজোমের একটা এক্স ক্রোমোজোম থাকে। যদি এটা স্ত্রী হতো তাহলে আর একটা এক্স ক্রোমোজোম থাকবে, বা যদি পুরুষ হয় তাহলে আর একটা ওয়াই ক্রোমোজোম থাকবে নর্মালি। কিন্তু টার্নার সিনড্রোমের ক্ষেত্রে কি হয়? জিরো, মানে একটা এক্স ক্রোমোজোম থাকে কিন্তু আর কোনো এক্স বা ওয়াই থাকে না, অর্থাৎ এক্স জিরো হচ্ছে এর বৈশিষ্ট্য। তার মানে এখানে ক্রোমোজোম সংখ্যা কতগুলো? 45টা, তাই তো? তাহলে এটাকে আমরা কি বলবো? সেক্স ক্রোমোজোমের মনোজমি। এখানে একটা ক্রোমোজোম কম আছে, ঠিক আছে। তাহলে টার্নার সিনড্রোম কি? সেক্স ক্রোমোজোমের মনোজমি, 44টা অটোজোম আর একটা এক্স ক্রোমোজোম থাকে। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্যগুলো নর্মালি কি পড়বে? নর্মালি দেখো, এরা ছোট হয় আকারে, কিন্তু উচ্চতায় ছোট হয়। দুই হচ্ছে, আমরা জানি একটা মহিলার পরিস্ফুটনের জন্য এখানে দুটো এক ক্রোমোজোম থাকে, তবে মহিলাটা ফার্টাইল হয় বা কি বলবো, জন্ম দিতে পারে সন্তানের। কিন্তু যেহেতু একটা এক ক্রোমোজোম কম আছে, তাহলে এক্স ক্রোমোজোম যেহেতু আছে, এটা স্ত্রী হবে। প্রথম কথা হচ্ছে এটা স্ত্রী হবে, কিন্তু সে বন্ধ্যা হবে। কেন বন্ধ্যা হবে? কারণ এর ফার্টাইল হওয়ার জন্য দুটো এক ক্রোমোজোমের প্রয়োজন একটা স্ত্রীর। যদি একটা এক ক্রোমোজোম কম আছে, তাই আবার এক ক্রোমোজোমও আছে, তার জন্য এটা স্ত্রী হবে। ওয়াই থাকলে সেটা পুরুষ হতো, কিন্তু স্ত্রী হবে এবং সেটা বন্ধ্যা হবে। এটা হচ্ছে তোমার টার্নার সিনড্রোমের বৈশিষ্ট্য। তাহলে যদি বন্ধ্যা হয়, যদি আর একটা এক ক্রোমোজোম না থাকে, তাহলে নর্মালি মহিলাদের কি হয়? ঋতুস্রাব হয়, আমরা জানি মেনস্ট্রুয়াল সাইকেল। এদের ক্ষেত্রে সেই ঋতুস্রাবটা দেখা যাবে না, অর্থাৎ এদের মেনস্ট্রুয়াল সাইকেল হবে না, ঠিক আছে। বুদ্ধিমত্তা কম হবে। এগুলো মনে রাখতে হবে, তিনটে বৈশিষ্ট্য মনে রাখতেই হবে। এক হচ্ছে এরা স্ত্রী হবে কিন্তু বন্ধ্যা, অর্থাৎ এক্সটার্নাল, বাইরে থেকে দেখে মনে হবে স্ত্রী, তুমি বুঝতে পারবে না যে এই ক্লাইনফেল্টার হচ্ছে টার্নার, কিন্তু ভেতরে সে টার্নার এবং সে হবে স্ত্রী বন্ধ্যা। কোনো মেনস্ট্রুয়াল সাইকেল এদের দেখা যাবে না বা ঋতুস্রাব হবে না, আর এদের বুদ্ধিমত্তা কিছুটা কম হবে। বুঝতে পেরেছ? এদের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, এটা যদি মানুষ হয়, এটা এটা গলা, তো এই গলার এখানে কি হয়, এখানে একটা ভাঁজ থাকে, এই গলাতে একটা ভাঁজ দেখা যায়। কাদের ক্ষেত্রে দেখা যায়? টার্নারদের ক্ষেত্রে দেখা যায়। মোটামুটি গেল এটা টার্নার সিনড্রোম। কে আবিষ্কার করেছিল? সায়েন্টিস্টের নাম লিখে দাও, টার্নার, H টার্নার। খুবই সোজা, ঠিক আছে। এরপরে আসি আমরা ক্লাইনফেল্টার সিনড্রোম। ক্লাইনফেল্টার সিনড্রোম কি? ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে এই ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হচ্ছে 44টা অটোজোম থাকে আর দুটো এক ক্রোমোজোম থাকে, কোনো সমস্যা নাই। তার সঙ্গে আবার একটা ওয়াই ক্রোমোজোম থাকে। যা বাবা, এর ফলে ক্রোমোজোম সংখ্যা কত হয়? এর ফলে ক্রোমোজোম সংখ্যা হয় 47। এবার তোমরা বলো যে আগের ক্ষেত্রে একটা এক ক্রোমোজোম কম ছিল বা ওয়াই ক্রোমোজোম কম ছিল, একটা এক ক্রোমোজোম থাকার জন্য সেটা মেয়ে হয়েছিল। এই ক্ষেত্রে দুটো এক ক্রোমোজোম আছে কিন্তু একটা ওয়াই ক্রোমোজোম আছে, তাহলে এটা পুরুষ হবে না মেয়ে হবে? বলো তো দেখি তোমরা, কি হবে? এরা পুরুষ হবে না
মেয়ে হবে। কি মনে হচ্ছে তোমাদের? এটা অবশ্যই পুরুষের মতো হবে, কারণ এখানে ওয়াই ক্রোমোজোম আছে, এসআরআই আছে, সেই ডিটারমিনেশন পড়িয়েছি। তাহলে এইরকম বৈশিষ্ট্য যদি বলা হয় ক্লায়েন্ট-ফিল্টার সিন্ড্রোমের তোমরা ক্রোমোজোম সংখ্যা লেখো, তাহলে এইভাবে লিখবে। ঠিক আছে? ক্লায়েন্ট-ফিল্টার কে আবিষ্কার করেছে? আবিষ্কারকর্তার নাম হচ্ছে এইচ.এফ. ক্লায়েন্ট-ফিল্টার। এইচ.এফ. ক্লায়েন্ট-ফিল্টার। এবার ঘটনা হচ্ছে, এই যে রোগটা হলো, মানে সরি রোগ কেন বলছি, এই যে অস্বাভাবিকতাটা হলো, এর ফলে কি অস্বাভাবিকতা দেখা যাবে মানুষটার মধ্যে? যেহেতু এক্স ক্রোমোজোম আছে, তাই একে বাইরে থেকে দেখে অনেকটা স্ত্রীর মতো মনে হবে। অর্থাৎ যখন একটা স্ত্রী অ্যাডাল্ট স্টেজে যায়, তখন তার যে বৈশিষ্ট্য দেখা যায় সেটা হচ্ছে তার স্তন এর বৃদ্ধি দেখা যায়। এবার এই মানুষটার মধ্যে দুটো এক্স ক্রোমোজোম আছে, যেটা নর্মালি একটা স্ত্রীর মধ্যে থাকে, তার জন্য এর এই স্তন বৃদ্ধি ঘটনাটা ঘটবে। তখন তোমার আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা স্ত্রী। ঠিক আছে? আবার এর মধ্যে ওয়াই ক্রোমোজোম আছে। ওয়াই ক্রোমোজোম কি করবে? পুরুষ জননাঙ্গ তৈরি করবে। তাই তো? তারপরে আবার এর দেখালে স্তনেরও বৃদ্ধি দেখা যাচ্ছে, আবার পুরুষ জননাঙ্গ আছে। আবার যেহেতু দুটো এক্স ক্রোমোজোম আছে, তাই এই পুরুষ জননাঙ্গটা কি হয়? অপরিণত। অপরিণত হয়। এবার যদি অপরিণত হয় তাহলে কি শুক্রাণু উৎপাদন করতে পারবে? তাহলে শুক্রাণু উৎপাদন কি তোমাদের কি মনে হচ্ছে হবে? শুক্রাণু উৎপাদন হয় না। এবার যদি শুক্রাণু উৎপাদন না হয়, তাহলে সে কি হবে? অবশ্যই বন্ধ্যা হবে। ঠিক আছে? তাহলে কতগুলো বৈশিষ্ট্য দেখতে পেলাম। এক হচ্ছে স্তনের স্বাভাবিক আংশিক বৃদ্ধি দেখা যায়, জননাঙ্গ পুরুষের মতো হয়, কিন্তু অপরিণত হওয়ার জন্য এদের শুক্রাণু উৎপাদন হয় না, ফলে এরা বন্ধ্যা হয়। এই হলো ক্লায়েন্ট-ফিল্টার সিনড্রোমের বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য বলতে পারো, এরা হচ্ছে লম্বা হয়। আমরা দেখেছিলাম টার্নার বা ডাউনের ক্ষেত্রে ছোট হয়েছিল, কিন্তু একমাত্র ক্লায়েন্ট-ফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে এরা উচ্চতায় লম্বা হয়। আর যাদের ক্লায়েন্ট-ফিল্টার সিনড্রোম থাকে তাদের একটা স্পেশাল বৈশিষ্ট্য থাকে, এটা হচ্ছে এরা অত্যন্ত রাগী হয়, বদমেজাজি হয়, এরা ক্রাইম করে বেশি। বুঝতে পেরেছো? যাদের ক্লায়েন্ট-ফিল্টার সিনড্রোম থাকে তারা নর্মালি কি হয়? বদমেজাজি হয়, এদের ক্রাইম করার প্রবণতা বেশি দেখা যায়। কেমন? এই গেল মোটামুটি তোমার ক্লায়েন্ট ফিল্টার। এবং এই ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লায়েন্ট ফিল্টার সিনড্রোম আমি যেভাবে পড়ালাম, ক্রোমোজোম সংখ্যা কতগুলো, এর কটা বৈশিষ্ট্য, লক্ষণ, এইরকমভাবেই তোমরা পড়বে যে ক্রোমোজোম সংখ্যা কটা আছে, কে আবিষ্কার করেছে, আর হচ্ছে এর কতগুলো ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য অর্থাৎ লক্ষণ, সেগুলো পড়তে হবে। এভাবেই পরীক্ষাতে আসে এইচএসে। ঠিক আছে? থাক এই পর্যন্তই আজকের মতো। এরপরে এই চ্যাপ্টার আর একটা ডিজিজ আছে, সেটা হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া। এটা অটোজোমাল ডিজিজ। যেহেতু আমরা আগের দিন এক্স ক্রোমোজোমের জন্য যে রোগগুলো সেগুলো পড়েছিলাম, এক্স লিঙ্কড ইনহেরিট্যান্স পড়েছিলাম, তাই আজকে আমরা এক্স অর্থাৎ ক্রোমোজোম সম্পর্কিত যে বিষয়গুলো, সেক্স ক্রোমোজোম সম্পর্কিত যে বিষয়গুলো, সেগুলো শেষ করে দিলাম। এর পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অটোজোমাল। এক্ষেত্রে ডাউন সিনড্রোমটা অটোজোমাল ছিল। পরের দিন আমরা পিওর অটোজোমাল একটা ডিজিজ, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া, সেটা পড়বো। তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে। কেমন? ঠিক আছে, তোমাদের হোমওয়ার্ক কি থাকলো? হোমওয়ার্ক কোশ্চেন নাম্বার 1, টার্নার সিনড্রোমের ক্রোমোজোম সংখ্যাটি লেখো। ক্রোমোজোম সংখ্যা কত? টার্নার সিনড্রোম কেন হয়? টার্নার সিনড্রোমের বৈশিষ্ট্যগুলি লেখো। এটা একটা গেল। কোশ্চেন নাম্বার 2, ক্লায়েন্ট-ফিল্টার সিনড্রোমের ক্রোমোজোম সংখ্যা লেখো। ক্লায়েন্ট-ফিল্টার সিনড্রোমের লক্ষণগুলি কি কি? 3 নম্বর হচ্ছে ডাউন সিনড্রোমের ক্রোমোজোম সংখ্যা লেখো। ডাউন সিনড্রোমের লক্ষণগুলি কি কি? 4 নম্বর কোশ্চেন লেখো,
যে এটা স্পেশাল কোশ্চেন, এইচএসে হয়তো আসবে না, আমি তবুও দিচ্ছি, তোমরা পড়বে, যে ডাউন সিনড্রোম কি বংশ পরম্পরায় সঞ্চারিত হতে পারে? যদি পারে, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই ক্ষেত্রে তোমাদেরকে বলতে হবে যে হ্যাঁ, ডাউন সিনড্রোম বংশ পরম্পরায় সঞ্চারিত হতে পারে। নর্মাল ডাউন সিনড্রোম, যেটা 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য দেখা যায়, সেটা বংশ পরম্পরায় সঞ্চারিত হয় না। কিন্তু 21 নম্বর ক্রোমোজোমের সঙ্গে 14 অথবা 15 নম্বর ক্রোমোজোমে যদি ট্রান্সলোকেশন ঘটে, তার ফলে ট্রান্সলোকেশন জনিত যে ডাউন সিনড্রোম, সেটা বংশ পরম্পরায় সঞ্চারিত হতে পারে। এটুকু বলতে হবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।